নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে সাথে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার চ্যানেল স্বপ্নের সংসার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকের বারটি হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে সকাল 7:30। তো ঘুম থেকে উঠে এসেই কিন্তু প্রথমে রান্নাটা চাপিয়ে দিয়েছি। মানে সবে এসে ভাত আর ঝিঙে আলু পোস্তটা বসিয়েছি, আর সোনা পাপা হচ্ছে গিয়ে উঠে পড়েছিল। তো ক্যামেরা অন করারও সময় পাইনি, আগে গিয়ে ওকে ব্রেস্ট ফিড করিয়েছি, তারপরে ওকে একটুখানি জল খাইয়ে এই যে আমার সঙ্গে করে নিয়ে এসেছি। তো আজকে কিন্তু ও একেবারে ওর পাপার কাছে থাকতে চাইছে না, তাই কিন্তু ওকে আমি সাথে করেই নিয়ে এসেছি। আর এখন তো বড় হয়ে গেছে, আর এত গরম পড়েছে, বাচ্চা কোলে নিয়ে আগুনের সামনে দাঁড়িয়ে রান্না করতে কিন্তু ভীষণ কষ্ট হয়ে যায়। তাই ওকে হচ্ছে গিয়ে দাঁড় করে দিয়েছি এক পাশে। ও কিন্তু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিশমিশ খাচ্ছে, আর আমি কি রান্না করছি ওটা দেখছে। আর ঝিঙে আলু পোস্তটা সবে হচ্ছে গিয়ে ফোড়ন দিয়ে আলু ঝিঙে দিয়ে বসিয়ে দিয়ে গেছিলাম, কিন্তু পোস্ত বাটাটা দেওয়া হয়েছিল না। এখন এসে কিন্তু পোস্তটা বেটে দিয়ে দিলাম। আর এদিকে সোনা পাপা যে জলটা সকালবেলা খায়, ওই জলটাও রেডি করার টাইম পাইনি, তার আগেই কিন্তু সোনা পাপা উঠে পড়েছিল। তাই এখন হচ্ছে গিয়ে জলটাও ভালো মতন করে বোতলগুলো পরিষ্কার করে রেডি করে নেব। সোনা পাপাকে কিন্তু প্রথমে সকালে ঘুম থেকে তুলে আগের দিন রাত্রে যে জলটুকু বেঁচে গেছিলো বোতলে, ওই জলটাই কিন্তু সকালে ওকে খাইয়ে দিয়েছি। আর এখন আবার নতুন করে জল তৈরি করছি, জল হলে তারপরে হচ্ছে গিয়ে সোনা পাপাকে খাওয়াবো। যেহেতু আমি ওকে হচ্ছে ফুটিয়ে ঠান্ডা করে জলটা দিই, আর সোনা পাপার বয়স এখন 2 বছর 3 মাস। যতদিন সম্ভব যতদিন ও আমার কাছ থেকে খাবে, আমার কথা মতো চলবে, ততদিন কিন্তু আমি সোনা পাপাকে মোটামুটি 5 বছর অবধি এরকমভাবেই খাওয়ানোর চেষ্টা করব। কারণ যেহেতু সোনা পাপা হচ্ছে আমার প্রিমেচুয়ার বেবি, কারণ ও একদম মাসে হয়নি, 9 মাস 10 দিনে বা 10 মাস 10 দিনে বাচ্চা হয়, কিন্তু ও কিন্তু তার আগেই হয়ে গেছে, 1 মাস আগে হয়ে গেছে। পুরো 9 মাসে ঢুকেছি, তখনই কিন্তু সোনা পাপা হচ্ছে গিয়ে হয়ে গেছে। তো ও হচ্ছে গিয়ে প্রিমেচুয়ার বেবি, তাই কিন্তু সব কিছু ওর সহ্য হয় না, বা সব রকম খাবার দাবারও কিন্তু ওর সহ্য হয় না। একটুতেই পেটের গন্ডগোল শুরু হয়ে যায়, পাতলা পটি হয়। তাই ওকে কিন্তু আমাকে একদম লক্ষ্য নজর করে রাখতে হয়, আর ওর খাবার দাবার বাসনপত্র সব কিছু একদম ভালো মতন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম রাখতে হয়। আর ওকেও কিন্তু খুব একটা আমি ধুলোবালি ঘাঁটতে দিই না, কারণ এমনি ধুলোবালি ঘাঁটলে ওর একটু অ্যালার্জির সমস্যা আছে। দ্বিতীয়ত ধুলোবালি ঘাঁটলে পেটের সমস্যা হয়, কৃমিও ভীষণ হয়। তো যাদের যাদের বাচ্চার ভীষণ পরিমাণ কৃমির সমস্যা আছে, তাদেরকে একটাই কথা বলবো, বাচ্চাকে নোংরা হাত মুখে দিতে দেবে না একেবারে। আর এমনি ধুলোর ধারে একটু কমই যেতে দেবে, কারণ যত বাচ্চারা নোংরা হাত মুখে দেবে, যতই ধুলোবালি ঘাঁটবে, ততই কিন্তু ওদের পেটের সমস্যাগুলো বেড়ে যাবে। আর যাদের যাদের আমার মতো একটু সেনসিটিভ বাচ্চা আছে, তাদের জন্য তো খুব একদম লক্ষ্য নজরে রাখতে হবে বাচ্চাকে। আর এখানে কিন্তু ঝিঙে আলু পোস্তটা যেহেতু আগে থেকে বসিয়ে দিয়ে গেছিলাম, তাই আলু আর ঝিঙেটা একেবারে গলে গেছিলো। এখন শুধুমাত্র একটু পোস্ত দিয়ে অল্প একটু লবণ লাগবে মনে হলো, তাই লবণ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবারে কিন্তু পোস্তটা হচ্ছে গিয়ে নামিয়ে নেব। তো বোতলের জলটা কিন্তু প্রথমেই ঢেলে আমি সোনা পাপাকে একটু খাইয়ে দিলাম, দেখতেই পেলে। তারপরে হচ্ছে গিয়ে ওর পাপা ওখানে ডাকছে বলে ও কিন্তু গেল ওর পাপার কাছে। আর এদিকে কারেন্ট চলে যাওয়ার ভয়ে কিন্তু আমি ঝোলের যে মশলাটা, ওটা হচ্ছে কি এখন করে নিচ্ছি। কারণ এখন কারেন্টের না ভীষণ পরিমাণ সমস্যা হয়, কখন যে টুকুস করে কারেন্ট চলে যায়, আর কারেন্ট গেলে আসতেও বেশ অনেকটা টাইম লেগে যায়। কিন্তু শীতকালে এদিকে অতটা কারেন্টের সমস্যা হয় না, 2 দিন 3 দিন অন্তর অন্তর কারেন্ট যায়। কিন্তু গ্রীষ্মকাল এলেই না এদিকে প্রচুর পরিমাণ কারেন্টের সমস্যা হয়। কোনো দিন তো সারাদিন কারেন্ট থাকে না, আবার কোনো দিন এত পরিমাণ কারেন্ট যায়, কারেন্ট থাকা না থাকা দুটোই সমান হয়ে যায়। আর এদিকে কিন্তু সোনা পাপার যে ফ্লাক্সের গরম জলটা আমি রাখি, ওটা কিন্তু হয়ে গেছে। তো এখন ওটাকে ফ্লাক্সে ঢেলে রেখে দিচ্ছি। আর আজকে রান্না করব হচ্ছে কি ঝিঙে আলু পোস্ত, আর করছি হচ্ছে পটল আলু আর বাটা মাছ দিয়ে ঝোল করছি। তো ঝোলটা কিন্তু তোমাদের দাদাভাই বসাবে। তো আর তারপরে কিন্তু আমি সংসারে টুকিটাকি কাজ করছিলাম, ঝিঙে আলু পোস্ত নামিয়ে দিয়ে তোমাদের দাদাভাই দেখো এদিকে কিন্তু ঝোলটা হয়ে গেছে। আর এদিকে আমি ঝিঙে আলু পোস্তটা নামিয়ে দিয়ে গেছিলাম, আর গরম গরম ভাত কিন্তু হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই টিফিনের জন্য আজকে কিন্তু আমি ওকে দিয়েছিলাম হচ্ছে গিয়ে ছোলা আলু সেদ্ধ করে দিয়েছিলাম, তার সঙ্গে একটু টমেটো শসা কুচি দিয়ে একটু স্যালাড টাইপের বানিয়ে
বানিয়ে দিয়েছিলাম, মানে চাট টাইপের বানিয়ে দিয়েছিলাম। ওটা কিন্তু খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে, আর সকালে ব্রেকফাস্টে কিন্তু ভীষণ হেলদিও হয়। আর এদিকে কিন্তু ঝিঙে আলু পোস্তর মানে এই ক্লিপসটা আগে দিতে হতো, কিন্তু ভুলে আমি পরে অ্যাড করে ফেলেছি। তো তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না, যেহেতু প্রথম চ্যানেল তো ভুল ত্রুটি তো হয়েই থাকবে। তোমরা একটু যদি মানিয়ে গুছিয়ে নাও তাহলে কিন্তু আমি আরও অনেকটা দূর এগিয়ে যেতে পারবো। তারপরে এদিকে কিন্তু সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে দিয়েছিলাম। তো এখন এসেছি তোমাদের দাদাভাই টিফিনটা প্যাক করার জন্য। আর তোমাদের দাদাভাই যখন ঝোলটা বসাচ্ছিল তখন কিন্তু আমি সংসারের অনেকটা কাজকর্ম শেষ করে ফেলেছি। যেমন ঘরটা ঝাড় দিয়েছি, বিছানাপত্র গুছিয়েছি, তারপরে হচ্ছে গিয়ে জামা কাপড়গুলোকেও হচ্ছে গিয়ে শার্পে দিয়ে দিয়েছি। এখন শুধুমাত্র তোমাদের দাদাভাই টিফিনটা প্যাক করব, আর বাসন কটা যেগুলো বেরোবে ওগুলো হচ্ছে গিয়ে মাজবো। মেজে রান্নাঘর সমস্তটাকে একটুখানি ধুয়ে মুছে পরিষ্কার করব। তারপরে হচ্ছে গিয়ে সোনা পাপাকে ব্রাশ করিয়ে নিজে ব্রাশ করে সোনা পাপাকে খাওয়ানোর পরে গিয়ে আমি ব্রেকফাস্ট করে বাকি আর সমস্ত যা আমার কাজকর্ম আছে তা হচ্ছে গিয়ে করব। মানে একটু রেস্ট পাবো আর কি। সকালে ঘুম থেকে ওঠার পর না একেবারে বসার সময়ও পাই না, একদম এই সমস্ত কাজ গোছানোর পরেই কিন্তু আমি বসার সময়টা পাই। তো সমস্ত ভাত তরকারিটা কিন্তু গুছিয়ে দিয়েছি দেখলে। এখন কিন্তু মাছের ঝোলটাও হচ্ছে গিয়ে গুছিয়ে দিচ্ছি। আর এখানে তোমাদের দাদাভাইকে 2 পিস মাছ দিয়েছি, যেহেতু ও ক্যান্টিনে বসে সবার সঙ্গে খায়, তাই কিন্তু ওকে আমি প্রায় 2 পিস করে মাছ দেওয়ার চেষ্টা করি, কারণ যাতে অন্য কেউ ওর সঙ্গে বসে খেলে ওনাকেও একটা দিতে পারে, ও নিজেও একটা খেতে পারে। তো এদিকে দেখো সমস্তটা গুছিয়ে দিয়েছি। এখন টিফিনগুলো, এই যে টিফিন নিয়ে যাওয়া যে ব্যাগটা আছে তোমাদের দাদাভাই, ওই ব্যাগের ভিতরে সমস্তটা ঢুকিয়ে দিচ্ছি। তো চলো ঝটপট করে টিফিনটা গুছিয়ে দিই, তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তারপরে তোমাদের দাদাভাই অফিস বেরিয়ে যাওয়ার পরে এখন আমি সকালের ব্রেকফাস্টটা করছি। তো এখানে কিন্তু এই বেকারি বিস্কিটগুলো আমার কিন্তু ভীষণ পছন্দের। তো এই বিস্কিটগুলো আর চা, এটাই হচ্ছে কি আমার সকালের ব্রেকফাস্ট। তো সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন এসেছি ছাদে। জামা কাপড়গুলো যেগুলো সকালে ভিজিয়ে রেখেছিলাম ওইগুলো সমস্তটা কাচাকুচি করে এখন ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলে দেওয়ার জন্য। আর এখন কিন্তু খুব একটা বেলা হয়নি, ওই 11:15 মতো বাজে। তবু এত পরিমাণ রোদ্দুর, মনে হচ্ছে যেন কতই না বেলা হয়ে গেছে, আর ভীষণ পরিমাণ গরম। তো আমরা যেহেতু একতলায় রুম নিয়েছি, দিনের বেলা কিন্তু অতটা গরম থাকে না, কিন্তু যখন রাত হয়ে যায় তখন কিন্তু একটু গুমোটি মনে হয়, মানে ভীষণ পরিমাণ গরম। আর এত গরম এখন পড়েছে, প্রত্যেকটা মানুষেরই কিন্তু কষ্ট হচ্ছে। আমরা তো তবুও একটু ভালোতে আছি, 2-3টা ফ্যান চালিয়ে ঘুমোচ্ছি বলে আমাদের হয়তো মনে হয় না, কিন্তু যারা টিনের বাড়িতে বা ধরো কোনো ছোটোখাটো জায়গায় নর্মালি কুড়ে বাড়িতে থাকে তাদের তো যেন আরও বেশি কষ্ট হয়। তো আমরা এত কিছু পেয়েও হয়তো গরমটা সহ্য করতে পারছি না, কিন্তু ওরা অত কষ্টতে থেকেও কিন্তু সহ্য করে নিচ্ছে। কিন্তু কি আর করা যাবে বলো, ভগবান যাকে যেমন দেয় তাকে তো তেমন মেনে চলতেই হবে, তাই নয় কি? আর মানুষের জীবনে কিন্তু বেশি চাহিদা থাকাটা একেবারে ভালো নয়। ভগবান যাকে যতটা দেয় সেটা নিয়েই কিন্তু সন্তুষ্ট থাকতে জানতে হয়। যদি তুমি জীবনটা ভগবান যতটুকু দিয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে না পারো, তবে কিন্তু জীবনে তুমি কখনো ভালো থাকতে পারবে না। তো আমার তো এটাই মনে হয়। কার কি মনে হয় সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমার কিন্তু কখনো খুব একটা বেশি চাহিদা ছিল না। আমার বরাবরই ছিল যে আমি আমার বাচ্চা, স্বামী, সংসার নিয়ে ছোট্টখাট্ট একটা জীবন স্পেন্ড করব। আমার যে খুব আশা চাহিদা ওরকম কোনো ব্যাপার কিন্তু আমার নেই। আর তারপরে কিন্তু আমার একটা নিচ থেকে এসেই দেখে একটা পার্সেল এসেছে। পার্সেলে আমি 2টো পাপোশ অর্ডার করেছিলাম। তো পাপোশ 2টো কেমন লাগছে অবশ্যই জানাবে। আর ঘরে পাতানোর পর তো ঘরের লুকটা পুরো চেঞ্জই হয়ে গেছিলো। তো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। আর তোমরা যদি নিতে চাও আমাকে কমেন্ট করো, আমি লিঙ্কটা কিন্তু কমিউনিটি বক্সে দিয়ে দেবো। আর তারপরে চান টান করার পরে এখন কিন্তু আমি ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি। প্রথমে প্রদীপটা ধরিয়ে নিলাম। তো ফ্যান চলছে, তো ফ্যানের কারণে প্রদীপটা দেখি নিভে গেল। তো আবার একবার জ্বালিয়ে নিয়ে ধূপটা দিয়ে ঠাকুরকে হচ্ছে গিয়ে পুজো করে নিচ্ছি। তো ঠাকুরকে চলো ভালো করে পুজোটা করে নেওয়া যাক।
তারপর কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম। আর তোমাদের এখন বাজে সন্ধ্যে 7টা। তোমাদের দাদাভাই অফিস থেকে এসেই বলল যে ওর ভীষণ পরিমাণ খিদে পেয়েছে, কিছু একটা বানিয়ে দিতে, ও খাবে। তো কিছু বানিয়ে দিতে বললো, কিন্তু কি বানিয়ে দেবো বুঝতে পারছিলাম না। তখনই কিন্তু তোমাদের দাদাভাই বলল যে একটু তেলে ভাজা বানাও, সব রকম পকোড়া বানাও, আর মুড়ি খাবো। তো আমি বললাম ঠিকই আছে, তাহলে ওটাই বানাচ্ছি। আর আমি কিন্তু না তেলে ভাজা জিনিসটা ভীষণ ভালো বানাতে পারি। আর আমি কিন্তু এই ব্যাটারটাতে খাওয়া সোডা অ্যাড করি না, বিনা খাওয়া সোডা ছাড়াই কিন্তু ভীষণ মুচমুচে পকোড়া আমি রেডি করে নিতে পারি। এটা আমার বড় পিসির কাছ থেকে শেখা একটা ট্রিক্স। ওই মানুষটা এখন আর নেই, কিন্তু ওই মানুষটা শেখানো জিনিসগুলো এখনও আমার কাছে থেকে গেছে। তো এই হচ্ছে গিয়ে মানুষের জীবন। মানুষ কিন্তু আজীবন থাকে না, কিন্তু মানুষের কথা, মানুষের গুণ, এগুলো কিন্তু আজীবন মানুষের মনে গাঁথা হয়ে থেকে যায়। তো এখানে দেখো, প্রথমেই তেলটাকে ভালো মতন করে গরম করে নিতে হবে। আর ওই গরম তেলটাকে ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে ফেটিয়ে নেবে, তাহলে কিন্তু একদম মুচমুচে বেগুনি কিন্তু হবে খাওয়া সোডা ছাড়াই। আর এখানে দেখো, বেগুনগুলো আমি একদম পাতলা পাতলা করে সরু সরু করে কেটেছি, যাতে করে একসঙ্গে অনেকটা বেগুনি আমি একসঙ্গে ভেজে নিতে পারি। যেহেতু তোমাদের দাদাভাই অনেক তাড়াহুড়ো করছিল, খালি বলছিল ওর খিদে পেয়ে গেছে, চটপট করে কিছু বানিয়ে দিতে। তো চটজলদি করে কিন্তু আমি বেগুনিগুলো সমস্তটা ভেজে দিচ্ছি। তো চলো ঝটপট করে বেগুনিগুলো ভেজে নিই। তো বেগুনিগুলো কিন্তু এক পাশে একদম লাল লাল করে ভাজা হয়ে গেছিলো, এখন আরেক পাশে উল্টে দিয়েছি। আর একটুখানি লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের মুচমুচে বেগুনি। তো শুধু বেগুনি কিন্তু বানাবো না, এর সঙ্গে আমি কিন্তু লঙ্কার পকোড়া করব, ধনেপাতার পকোড়া করব। তো বেশ অনেক কয়েকটা বানাবো। আর তোমাদের দাদাভাই বললো এখন কিন্তু এই পকোড়া দিয়ে মুড়ি টুড়িগুলো খাবে, তারপরে যদি রাত্রে খিদে পায় তখন ভাত খাবে, নাহলে কিন্তু ও আর খাবে না। তো আমিও ভাবছি যদি রাত্রে ও আর রান্না করতে না বলে, তাহলে আমিও আর তেমন কিছু আর খাওয়ার ইচ্ছে থাকবে না। কারণ এখন যেহেতু 7টা সাড়ে 7টা বেজে গেছে, আর গ্রীষ্মকালের সন্ধে মানে একটুতেই রাত হয়ে যায়, তো খিদে কিন্তু খুব একটা পায় না। আর এখন যদি 7টা 8টার দিকে মুড়ি খাই, তাহলে রাতে আর থোড়ি না কিছু খেতে মন করে বলো। আর তারপরে দেখো, ধনেপাতা কিন্তু আমি এখানে 11টি ধনেপাতা নিয়েছি। 11টি ধনেপাতাকে আমি দুভাগ করে দিয়েছি, যাতে করে ভালো করে মুচমুচে করে ভাজা হয়। আর এই ধনেপাতার পকোড়াটা খেতে কিন্তু অসাধারণ হয়। আর তোমাদের দাদাভাই কিন্তু পছন্দ ভীষণ করে এই ধনেপাতার পকোড়াটা। তো ও বললো বলেই কিন্তু বানানো, নাহলে শুধুমাত্র বেগুনি আর লঙ্কার পকোড়াটাই বানাতাম। তারপরে ও বললো, তারপরে ভাবলাম যে ব্যাটারটা কেন নষ্ট হয়ে যাবে, যে এক্সট্রা ব্যাটারটা আছে ওটা দিয়ে হচ্ছে কি ধনেপাতার পকোড়া বানিয়ে দেওয়া যাক। তো চলো আমি ঝটপট করে পকোড়াগুলো ভেজে সমস্তটা নামিয়ে দিই। তো আমরা সবাই বসে গেছি খেতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে।